আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ আসসালামু ভালো আলাইকুম আছি। মিস। ওয়ালাইকুম সালাম, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আদাব মিস। আদাব। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি মিস। আলহামদুলিল্লাহ ভালো। গতদিন আমরা নবম অধ্যায়টা শেষ করেছি। নবম অধ্যায়ের কোশ্চেন নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে বার্ষিকের সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আগে শেষ করব, দেন সেই অধ্যায়গুলো থেকে যেগুলো থেকে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করালে তোমরা পরীক্ষায় ভালো করে লিখতে পারবে সেগুলো থেকে আমরা পরবর্তীতে করাবো। আগে আসসালামু আলাইকুম অধ্যায়গুলো ম্যাম। শেষ করবো। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আর নবম অধ্যায়টা যেহেতু রিসেন্টলি পড়ানো শেষ করেছি, নবম অধ্যায় থেকে আজকে অবশ্যই লাস্টের 10 মিনিট আগে তোমাদেরকে কিছু প্রশ্ন ধরবো যে কে কেমন পড়লে। অল্প কিছু প্রশ্ন ধরবো, ছোট ছোট 2-1টা প্রশ্ন ধরবো, ধরে আমরা আজকে ক্লাস শেষ করব। আচ্ছা, আজকে কোন অধ্যায় ম্যাম পড়াবো? আগের ক্লাসে কি কোনো হোমওয়ার্ক দিয়েছিলেন? মিস 12 অধ্যায় আসছে 9 পর। হোমওয়ার্ক দিয়েছিলাম বলো তো গত ক্লাসে কোনো? নো ম্যাম, আচ্ছা, হোমওয়ার্ক হোমওয়ার্ক দিইনি, দিয়েছেন। বাট হোমওয়ার্ক দেই নাই, বাট বলেছিলাম পড়তে, যেগুলো পড়ানো হচ্ছে ওগুলো নিয়মিত পড়তে। আজকে থেকে হোমওয়ার্ক দিব। আচ্ছা দেখো, আজকে তাহলে আমরা দ্বাদশ অধ্যায় শুরু করব। পৃথিবীর উৎপত্তি এবং গঠন, এগুলো আসলে লিখে বোঝানোর তেমন কিছু নেই, এই কারণে আজকে আমি বইটা তোমাদের সামনে নিয়ে আসছি। বই দেখে পড়িয়ে বুঝিয়ে দিব যে আসলে বিষয়গুলো কেমন। পৃথিবী আসলে কিভাবে সৃষ্টি হলো এটার সঠিক
ইতিহাস সেই শুরু থেকেই বিজ্ঞানীরা খুঁজে আসছেন আসলে কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছে, পৃথিবীর ভিতরে যা কিছু আছে এগুলো কিভাবে সৃষ্টি হলো, এগুলোর গবেষণা অতীতেও চলেছে, বর্তমানেও চলছে, ভবিষ্যতেও চলবে। কারণ এগুলো দীর্ঘদিন মানুষ প্রচেষ্টা করেই যাবে যে আসলে মেন কজটা কি ছিল, কোথা থেকে এই পৃথিবীর সৃষ্টি হলো এবং পৃথিবীর অন্যান্য যত কিছু আছে কিভাবে সৃষ্টি হয়েছে। সেটাই বলেছে যে হাজার হাজার বছর ধরে মানুষ চিন্তা করেছে কিভাবে পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। বিভিন্ন সমাজে বিভিন্ন বিষয়ে তত্ত্ব এবং কাহিনী প্রচলিত রয়েছে। সে আগের দিনে একরকম ধারণা ছিল, বর্তমানে একরকম ধারণা আছে, ভবিষ্যতে হয়তো এই ধারণাটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তবে তথ্য প্রমাণের ভিত্তিতে বেশিরভাগ বিজ্ঞানী এখন একটি তত্ত্বকে গ্রহণ করেন। আর এই তত্ত্বে কি বলা হয়েছে, তাহলে সব থেকে গ্রহণযোগ্য তত্ত্বের কথা যদি পরীক্ষায় লিখতে বলে যে সব থেকে গ্রহণযোগ্য কোন তত্ত্বের মাধ্যমে আমরা পৃথিবীর উৎপত্তি এবং গঠন সম্পর্কে ব্যাখ্যা করতে পারি, তখন তোমাদেরকে বলতে হবে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। প্রশ্ন হচ্ছে কোন তত্ত্ব এখন পর্যন্ত সব থেকে গ্রহণযোগ্য তত্ত্ব হিসেবে বিবেচিত হয়, যেটা কিনা পৃথিবীর উৎপত্তি এবং গঠন এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। বিভিন্ন ভাবে প্রশ্ন হতে পারে, তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে সব থেকে গ্রহণযোগ্য তত্ত্ব কোনটি পৃথিবীর উৎপত্তি এবং গঠন সম্পর্কে। ঠিক আছে, সেটা হচ্ছে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি। এখন মহাবিশ্বের একটি জ্যোতিষ্ক হচ্ছে পৃথিবী। তাহলে জ্যোতিষ্ক কি, এই বিষয়টা অবশ্যই জানা দরকার, যেহেতু আমরা এখানে বলছি যে মহাবিশ্বের একটি জ্যোতিষ্ক হচ্ছে পৃথিবী। কেউ বলতে পারবে যে জ্যোতিষ্ক কাকে বলে? কারো কোনো আইডিয়া? এই পৃথিবীর উৎপত্তি এবং গঠন সম্পর্কে এমন কোন অধ্যায় তোমরা তৃতীয় থেকে পঞ্চম পর্যন্ত পড়েছিলে? চতুর্থ শ্রেণীতে ছিল। চতুর্থ শ্রেণীতে ছিল, কিন্তু সেটা হয়তোবা খুবই অল্প পরিমাণে, তাই না? জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে জ্যোতিষ্ক কাকে বলে আমি আপাতত এক দুইবার বলবো, তোমাদের এখন লেখার প্রয়োজন নেই। যখন আমার এই অধ্যায় শেষে কি কি জিনিসগুলো লিখে দিলে তোমাদের সুবিধা হবে, একদম অধ্যায়ের শেষে আগে যেমন করে দিতাম অমন ভাবে এই অধ্যায়ের শেষে কি কি সংজ্ঞা এখান থেকে বইয়ে সুন্দর করে দেয়া নেই বা সুন্দর করে গুছিয়ে লেখা প্রয়োজন, ওগুলো আমি তোমাদেরকে লিখে দেবো। মহাবিশ্বের বা মহাকাশের দিকে তাকালে, অর্থাৎ আকাশের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? চন্দ্র দেখতে পাই, সূর্য দেখতে পাই, নক্ষত্র ইত্যাদি অসংখ্য আলোক বিন্দু দেখতে পাই। এই যে অসংখ্য আলোক বিন্দু দেখতে পাচ্ছি, এই সবগুলোকে একত্রে জ্যোতিষ্ক বলে। আমি সংজ্ঞাটা আরেকবার বলছি, আমি এখনো বলছি, তোমাদের কিন্তু লেখার প্রয়োজন নেই এখন, আমি পরে লেখার কথা যখন বলবো তখন লিখবে। কি বললাম যে মহাকাশের দিকে তাকালে আমরা চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদি অসংখ্য আলোক বিন্দু দেখতে পাই, এগুলোকে জ্যোতিষ্ক বলে। তবে একটা জিনিস এখানে তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, সকল জ্যোতিষ্কের কিন্তু নিজস্ব আলো নাও থাকতে পারে। কিছু কিছু জ্যোতিষ্কের নিজস্ব আলো থাকবে, কিছু কিছু আবার কিন্তু নাও থাকতে পারে। জ্যোতিষ্কের উদাহরণ হিসেবে যদি কোনো প্রশ্ন আসে তাহলে কি দিতে হবে? নক্ষত্র হতে পারে, গ্রহ হতে পারে, উপগ্রহ হতে পারে, ধূমকেতু হতে পারে, ছায়াপথ হতে পারে, এই সবগুলোই কিন্তু এক একটা জ্যোতিষ্কের উদাহরণ। তবে একটা জিনিস ওই যে বারবার কিন্তু বলছি, তোমাদের মনে রাখতে হবে সকল জ্যোতিষ্কের কিন্তু নিজস্ব আলো নাও থাকতে পারে। এখন আমাদের পৃথিবীর বাহিরের দিকটা আমরা দেখতে পাচ্ছি, বাহিরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে কিন্তু সহজে বোঝা যায় না। এটা বুঝতে গেলে তোমাদেরকে আরো বিশদভাবে জানতে হবে। সেটা কিভাবে জানতে হবে? যেমন ভূমিকম্প কেন সৃষ্টি হচ্ছে, ভূমিকম্প সৃষ্টি হলে কেন সৃষ্টি হয়, এটাই হচ্ছে মূল কারণ যে কেন ভূমিকম্পটা হয়। আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত কেন হয়, এই বিষয়গুলো যখন আমরা জানবো তখনই কিন্তু আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে পৃথিবীর অভ্যন্তরে আসলে নিয়মিত কি ঘটনা ঘটে।
এবার এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো জানবো, দেখো পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ঘটনা এখন পর্যন্ত বিজ্ঞানীরা যেগুলো আবিষ্কার করেছেন সেগুলো সম্পর্কে জানতে পারবো। দেন পৃথিবীর গঠন ব্যাখ্যা করতে পারবো, পৃথিবী কি কি দিয়ে গঠিত, কোন কোন মৌল বা আরো কি কি পদার্থ দিয়ে তৈরি সেগুলো আমরা জানতে পারবো। ম্যাম স্ক্রিনটা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি বাবা, স্ক্রিন চলে গিয়েছে। আচ্ছা, এবার দেখো মহাবিশ্ব এবং পৃথিবীর উৎপত্তি কিভাবে হলো। তোমরা জানো, সবাই এটা জানো যে আমরা পৃথিবীর পৃষ্ঠে বাস করি। আমরা উপরের দিকে তাকালে কি কি দেখতে পাই? দিনের বেলা আমরা দেখি সূর্য, কখনো পুরো আকাশ জুড়ে মেঘ থাকে, মেঘ না থাকলে রাতের আকাশে পৃথিবীর দেখি। পৃষ্ঠ কোনটা? পৃথিবীর পৃষ্ঠ বলতে বোঝাচ্ছে যে আমরা কিন্তু একটা পৃষ্ঠে আছি, ঠিক আছে? এটাই হচ্ছে একেবারে যেখানে বসবাসের উপযোগী বা যেটা হচ্ছে চারিদিক দিয়ে মানুষ কোনো কিছু থাকতে পারবে, এটাই হচ্ছে পৃষ্ঠ। যেমন মাটির উপরে আমরা বসবাস করি, এটা হচ্ছে আমাদের একটা পৃষ্ঠ। আর যদি কেন্দ্র বলে তাহলে সেটা হয় মাঝে। হ্যাঁ, আমরা আসলে যে পৃষ্ঠে আছি এটাও বৈজ্ঞানিক ধারণা মাত্র, এটা আমরা পৃষ্ঠে আছি নাকি হচ্ছে মাঝে আছি এটাও কিন্তু গবেষণার বিষয়, এগুলো নিয়ে এখনো গবেষণা চলছে। তাহলে আমরা উপরের দিকে যদি তাকাই তাহলে দিনের বেলা দেখতে পাই সূর্য দেখতে পাই, কখনো কখনো যেমন এখন আকাশ মেঘলা হয়ে আছে আমরা মেঘ দেখতে পাচ্ছি। মেঘ না থাকলে রাতের বেলা আমরা কি দেখি? চাঁদ দেখি, নক্ষত্র দেখি বা তারা দেখি। কখনো কখনো মনে কিন্তু আমাদের প্রায় প্রশ্ন জাগে যে এই যে পৃথিবী, এই পৃথিবীটা আসলে কিভাবে সৃষ্টি হলো। আমরা যখন গভীরভাবে কোনো চিন্তা করি তখন কিন্তু এই বিষয়গুলো ভাবি। যদি তুমি গভীরভাবে ভাবো যে আসলে পৃথিবীর কিভাবে সৃষ্টি হলো, সূর্য, তারা, চাঁদ কিভাবে এগুলো সৃষ্টি হলো, এবং এগুলো এত দূরে অবস্থান করে, তার সূর্যের তাপ এত, পৃথিবীতে যখন অনেক বেশি গরম রোদ পড়ে তখন দেখবে যে পুরো পৃথিবী একদম উত্তপ্ত হয়ে যাচ্ছে। এত দূরে সূর্যের অবস্থান হওয়া সত্ত্বেও সেই তাপটা কিভাবে পৃথিবীতে আসছে, এগুলো কিন্তু অনেক ভাবার বিষয়। তো বিভিন্ন সমাজে পৃথিবী এবং মহাবিশ্বের উৎপত্তি বিভিন্ন তত্ত্ব কাহিনী প্রচলিত রয়েছে। আগের দিনে এক ধরনের প্রচলিত ছিল, বর্তমানে আরো কিছু পূর্বের ধারণা তো রয়েছে, বর্তমানে আরো কিছু আবিষ্কার হচ্ছে, ভবিষ্যতে আরো অনেক কথায় এটা নিয়ে আবিষ্কার হবে। তো প্রথম যেটা বলেছিলেন যে প্রাচীন চীনের রূপকথায়, যত রূপকথা সাধারণত আমরা দেখতে পাই যে চীনেই এই রূপকথাগুলো বেশি প্রচলিত ছিল, এবং চীনের বিজ্ঞানীরা বা চীনের মানুষরা কিন্তু কঠোর পরিশ্রমী। ওরা আমাদের যেমন ধরো একটু অবস্থা ভালো হলে আমরা ছোট কাজগুলোকে করতে লজ্জা বোধ করি, যে আমি এরকম আমার অবস্থান, আমি কেন এই ছোট কাজগুলো করব। বাট চীনের মানুষ, জাপানের মানুষ, ওরা কিন্তু নিজের অনেক টাকা গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও দেখো নিজের কাজ ওরা নিজেরাই করে ফেলে। এই জন্য তারা কিন্তু অনেক বেশি উন্নত। এই চীনের রূপকথায় বলা হয় যে একটি বিশাল ডিম থেকে প্রথমে একটি দৈত্য জন্ম নেয়, সেই দৈত্যের অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই মহাবিশ্বের সবকিছু জন্ম। এটা ছিল একদম শুরুর দিকের কথা, কারণ কিছু একটা তত্ত্ব তো দাঁড় করাতে হবে যে আসলে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো। এজন্য তখন ওরা প্রথমে এই ধারণাটা দেয় যে একটা ডিম থেকে একটা দৈত্য জন্ম নেয়, পরে সেই দৈত্যের অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই মহাবিশ্বের সবকিছু জন্ম হয়েছে। যদিও সেটা একমাত্র, মানে আমরা এখন বুঝতে পারি যে ওটা একমাত্র কাল্পনিক ধারণা মাত্র। বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য প্রমাণ ব্যবহার করে পৃথিবী এবং মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছেন। পরবর্তীতে কিন্তু এটা নিয়ে কাজ চলছে। বিজ্ঞানীরা ধারণা করেন কোটি 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 বছর পূর্বে ছোট অথচ বিস্ফোরণ ভারী এবং গরম একটা বস্তুপিণ্ড বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। প্রথম ধারণা কি ছিল দেখলে, দত্তের থেকে তৈরি হলো। এরপরে আস্তে আস্তে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করতেই থাকেন, এবং পরবর্তীতে এসে কি ধারণা করলেন যে ছোট অথচ ভীষণ ভারী, দেখতে আকারে ছোট, দেখতে আকারে ছোট বাট হচ্ছে
ভীষণ হচ্ছে ভারী এবং গরম উত্তপ্ত একটা বস্তুপিণ্ড বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এই বিস্ফোরণকে মহাবিস্ফোরণ বলে। তাহলে মহাবিস্ফোরণ কাকে বলে বা মহাবিস্ফোরণ বলতে কি বোঝো বা মহাবিস্ফোরণ বিষয়টা কি ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন আসলে তোমাদের এখান থেকে কিছুটা আলোচনা করে দিতে হবে। মহাবিস্ফোরণের পর অতি ক্ষুদ্র পদার্থ কণা প্রথমে ছোট ছোট কণায় পরিণত হয়। প্রথমে কিন্তু বলেছে দেখো অতি ছোট ক্ষুদ্র কণা মানে অনেক ছোট, সেটা আবার আরো ছোট ছোট একদম ধরো বিন্দু বিন্দু ছোট ছোট একদম সূক্ষ্ম কণায় পরিণত হয়। তারপর ছোট ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা এবং একত্রিত হয়ে জ্যোতিষ্কে পরিণত হয়। তাহলে ওই যে আমরা শুরুতে জানলাম যে জ্যোতিষ্ক কোনগুলো হয়, সাধারণত চন্দ্র, সূর্য, নক্ষত্র, এগুলো নিজস্ব আলো থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এগুলো একত্রিত হয়ে পরবর্তীতে জ্যোতিষ্ক বলে প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে। যখন এই যে ছোট ছোট কণাগুলো আবার আরো ছোট ছোট কণায় পরিণত হলো, তখন এই ছোট কণাগুলো কি হলো পরস্পরের সাথে একত্রিত হয়ে গেল। কেন একত্রিত হয়ে গেল? প্রথমে উত্তপ্ত ছিল, পরবর্তীতে সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে কণাগুলো একত্রিত হয়ে জ্যোতিষ্কে পরিণত হয়। এভাবে সূর্য এবং অন্যান্য নক্ষত্র সৃষ্টি হয়। তাহলে মহাবিস্ফোরণ তত্ত্বে কি বলা হলো বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। একদিকে তখন ছোট ছোট কণা মিলে জ্যোতিষ্ক সৃষ্টি হচ্ছিল, একই সাথে তখন মহাবিশ্ব আরো বেড়ে যাচ্ছিল। যেহেতু ছোট ছোট কণাগুলো এভাবে পরস্পর অনবরত একত্রিত হতে 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 পৃথিবী ধরো আস্তে আস্তে আকারটা বেড়ে যেতে থাকলো। পৃথিবীর শুরুর দিকে যদি আকার ছোট ছিল, পরবর্তীতে এটার আকার আস্তে 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 বেড়ে যাচ্ছে। এটা বৈজ্ঞানিক ধারণা। ম্যাম, পৃথিবীর আকার কি এখনো বাড়ছে? ওই যে বৈজ্ঞানিক ধারণা মাত্র। আমরা যারা হচ্ছে ইসলাম ধর্মের, তারা কিন্তু আমাদের ধারণা বা আমাদের কোরআন শরীফ থেকে আমরা যেগুলো জেনেছি সেগুলো কিন্তু অন্যরকম, এই বৈজ্ঞানিক গবেষণার সাথে ওইভাবে মিলবে না। আমরা ওইটাই বিশ্বাস করি, কোরআন থেকে আমরা যা কিছু পেয়েছি ওইটা বিশ্বাস করি, কিন্তু বিজ্ঞান পড়তে গেলে এগুলো আমাদের পড়তে হবে। হ্যাঁ বলো। মিস আমার একটা কোশ্চেন আছে। বলো। মিস আমরা যে অ্যাসাইনমেন্টটা করব এটা কি A4 খাতার মধ্যে জীবকোষ আর প্রাণীকোষটা কি এঁকে তারপর লাগিয়ে দিব আঠা দিয়ে, নাকি পুরো পোস্টারের পোস্টার মধ্যে? পেপারে আঁকতে হবে। তোমার পোস্টার দাঁড়াও পেপারে দাঁড়াও, পিকচার কথা বলো আঁকবা। না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এনি তো মিস আমাদের আগেই বলে দিয়েছে, তখন দাঁড়াও। তুমি কোথায় ছিলা? ওয়েট, তো তোমরা সবাই চুপ করো, তোমরা সবাই চুপ করো। প্রশ্নটা কি আমাকে সানজিদা তাসনিম রোল 1 করেছো? সঞ্জিদা No, ma'am. আক্তার। সানজিদা আক্তার কে করেছে? প্রশ্ন কে করেছে? সানজিদা আক্তার রোল 1330। 1330। আচ্ছা, তুমি এতদিন কোথায় ছিলে বলো? তাড়াতাড়ি উত্তর দাও, এতদিন কোথায় ছিলে? কই তুমি, কই যে প্রশ্ন করলে সে কোথায়? জি মিস। হ্যাঁ, আমি বললাম যে তুমি এতদিন কোথায় ছিলে। এই অ্যাসাইনমেন্ট নিয়ে গত 2-3টা ক্লাসে আমরা আলোচনা করেছি, কথা বলেছি। সেই অ্যাসাইনমেন্ট জমা পড়ে গেছে। ওই অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। তুমি তোমার ফ্রেন্ডদের হেল্প নিয়ে কাজটা করে ফেলবে। এমনিতেই তুমি যে ডেটে জমা দেওয়ার কথা সেই ডেটে জমা দেওয়া নাই, তারপরে অনেকদিন চলে গেছে, তারপরে একটা ক্লাস আজকে হচ্ছে, সেখানেও যদি ওই প্রশ্নটাই চলে তাহলে তো হয় না, তাই না? আঠা দিয়ে লাগাতে বলি নাই, তারপরেও যেহেতু তুমি প্রশ্নটা করেছো, তুমি কেন জমা দাও নাই বলো তো? গত উইকে কেন জমা দাও নাই? মিস আমি 11 নাম্বারটা জমা দিয়েছিলাম। 12 নাম্বারটা কেন দাও নাই? এই 12 ছিল না 11 ছিল? এই 12 ছিল না 11 ছিল? 12 মিস, 12 ছিল। ম্যাম 12 ছিল। আচ্ছা, 12 নাম্বার, 12 নাম্বার। 12 ছিল। আচ্ছা ঠিক আছে, মিস 12 ছিল। ঠিক আছে, সবাই চুপ সবাই করো, মিউট সবাই করো। চুপ করো, সবাই চুপ করো। একজন বললেই তো শুনতে পাচ্ছি, বাকিরাও তো শুনতে পাও, তাই না? একজন বললে আবার আরেকজনের বলার প্রয়োজন পড়ে না। যাই হোক, 12তমটা কিন্তু গত বৃহস্পতিবারে জমা দেওয়া হয়ে গিয়েছে। সেটাতে আমি বলেছিলাম তোমরা হচ্ছে পোস্টার পেপারে চিত্র আলাদা করে আঁকতে পারো, অথবা
পোস্টার পেপারে শুধু চিত্র আলাদা এঁকে A4 সাইজের লেখাগুলো লিখতে পারো, অথবা পুরো পোস্টার পেপারে লেখা থেকে শুরু করে চিত্র সবকিছু আঁকতে পারো, কিন্তু ওইটা গোল করে ভাঁজ করে দিবে না, ওইটা হচ্ছে A4 সাইজের পেজের মতো করে ভাঁজ করে দিবা, শুধু একটা কর্নারে স্টেপলার করা থাকবে। যদি তুমি পুরো পোস্টার পেপার জুড়েই ব্যবহার করো লেখালেখি থেকে শুরু করে, তাহলে তার শুধু ভাঁজ করে পিছন পাশে নাম, রোল, এটা সেটা সবকিছু লিখে দিলেই হয়ে গেল। আর যদি মনে করো যে না তুমি হচ্ছে A4 সাইজে লিখবে, তাহলে A4 সাইজের পেজ গুলো ওর সাথে লাগিয়ে দিবে, আঠা দিয়ে লাগবে না, শুধু একটা কর্নারে পিন আপ করে দিবা। ঠিক আছে? ম্যাম আমি A4 পৃষ্ঠায় কভার পৃষ্ঠা বানিয়েছিলাম, কোনো সমস্যা আছে? না না না, আমি তো দুই ভাবে সব ভাবে বলেছি বাবা, তোমাদের উপরে কোনো বাইন্ডিংস নেই, তোমরা যে যেভাবে পারো তোমাদের সুবিধা মতো করলেই হলো, আর আমি সেটা বুঝতে পারলেই হলো। ঠিক আছে, ওইটা নিয়ে এত টেনশনের কিছু নেই। হ্যাঁ বলো প্রাপ্তি, বলো। ম্যাম আপনি বলছেন যে পোস্টার পেপার আমরা করতে পারি। ম্যাম আমি তো জমা দিয়ে দিয়েছি ম্যাম, ওটা পোস্টার পেপার সম্পূর্ণটা লিখেছিলাম, কিন্তু একটু লেখা বাকি ছিল, তাই A4 সাইজে একটা পেপারে লিখে ওটার সাথে আচ্ছা স্ট্যাপলার ঠিক মেরে আছে, দিয়েছি কিছু। ঠিক আছে, না না না, কোনো প্রবলেম নেই। আমি আসলে গতদিনই তোমরা খাতাগুলো জমা দিয়েছো, কিন্তু আমি খাতাগুলো নিয়ে আসতে পারিনি। গতদিন আমার 4টা ক্লাসের অ্যাসাইনমেন্ট ছিল, দ্বাদশ শ্রেণী ছিল, একাদশ শ্রেণী ছিল, দশম শ্রেণী ছিল, ষষ্ঠ শ্রেণী ছিল। তো দ্বাদশ যারা SSC পরীক্ষা দিবে ওদেরই 110টা খাতা, আর অনেক মোটা মোটা অ্যাসাইনমেন্ট গুলো, ওই 110টা খাতা নিয়ে আসতে পেরেছি, আর তোমাদের গুলো এখনো নিয়ে আসতে পারি নাই, এই জন্য আমি আসলে দেখতেও পারি না যে তোমরা কে কি লিখেছো। এটা আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ নিয়ে আসবো। এবং আর প্রথম অ্যাসাইনমেন্টে তোমাদের কিছু কিছু নাম আমি বলেছিলাম, তারা হয়তো মেসেঞ্জার গ্রুপে আছে কিনা জানি না, কিছু একটা মেয়ে পুরো সবকিছু লিখেছে, আমার নাম লিখেছে, অ্যাসাইনমেন্ট নং লিখেছে, সব লিখেছে, কিন্তু তার নাম রোল লিখে নাই। এখন আমি তারে কিভাবে পাই বলো তো, সেটার ছবিও কিন্তু দিয়েছিলাম। ও আমার নাম একদম পুরো সবকিছু লিখেছে, কিন্তু যে দিয়েছে তার নাম লেখা নেই, বুঝো। এরকম কেউ করবে না, তাহলে কিন্তু আমাদের খুব বিপদে পড়তে হয়। সেটা আমি কলেজেও ম্যাডামদের দেখিয়েছি, যে লেখা দেখে কেউ চিনতে পারে কিনা যে আসলে কার লেখা। আসলে তোমরাও অনেকেই নতুন, আমরা টিচাররাও অনেকেই নতুন, তোমাদেরকে ওইভাবে চিনিও না, লেখা দেখে তো বোঝার উপায় নেই। পরে ওকে আমি ধরতেই পারি নাই, ওরটা আমি ফাঁকা রেখে নাম নাম যেহেতু পাই নাই, শুধু নম্বরটা দিয়ে নামটা ফাঁকা রেখে দিয়েছি। পরবর্তীতে কেউ যদি এসে খোঁজ করে যে আমার নম্বর কোথায়, তখন তাকে না হয় লিখে দেবো, এই আর কি, বুঝছো। যাই হোক, আমরা অনেকক্ষণ গল্প করলাম, অনেকটা বিষয়ে ডিটাচড হয়ে গেলাম। যাই হোক, দেখো, মহাবিশ্বের সকল শক্তি, পদার্থ, মহাকাশ সবকিছু এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। ওই যে বিস্ফোরণটা হলো, সেই বিস্ফোরণ থেকেই বলা হচ্ছে যে সকল শক্তি, পদার্থ যেগুলো রয়েছে, মহাকাশ সবকিছু ওই বিস্ফোরণ থেকেই সৃষ্টি হয়েছে। ধারণা করা হয় সূর্য যখন সৃষ্টি হয় তখন তার কিছু অবশিষ্ট অংশ মহাকাশের ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে। যে কোনো কিছু আমরা যদি কোনো কিছু ব্লাস্ট করি, যেমন ধরো বেলুনের মধ্যে কোনো কিছু দিয়ে, জন্মদিনে আমরা অনেক সময় এগুলো করি, সেগুলো দেখো অনেকক্ষণ ধূলিকণার মতো কিন্তু বাতাসে উড়ে থাকে, তারপর সেটা আস্তে আস্তে মাটিতে পড়ে যায়। এটা ধারণা করা হচ্ছে যে যখন সূর্য সৃষ্টি হয় তখন কিছু অবশিষ্ট অংশ মহাকাশে ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে। তারপর এখান থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে এই ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে। তাহলে দেখো কোথায় থেকে পৃথিবীর সৃষ্টি হলো, এটা অতীতে একরকম ধারণা ছিল, দেন এইভাবে চেঞ্জ হতে আছে। এখন পর্যন্ত বিভিন্ন ধারণা এসেছে, ভবিষ্যতে হয়তো আরো উন্নত ধারণা আসবে। এবার আমরা জানবো যে মহাবিস্ফোরণের সমর্থনে প্রমাণ কি আছে। এগুলো তো সবই ধারণা করা হচ্ছে মাত্র, আসলে কি কোনো প্রমাণ রয়েছে, আর থাকলে সেই প্রমাণটা কেমন হবে। মহাবিশ্ব একটি মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, তার পক্ষে অনেক তথ্য প্রমাণ রয়েছে। যে কোনো বিষয়ে তুমি যদি বলো, সাথে সাথে কিন্তু সেটা প্রমাণিত নয়, বা তোমার কথা সবাই কিন্তু বিশ্বাস করবেও না। তুমি এমনিতেই তোমার বন্ধু বান্ধবদের যদি কিছু কথা বলো, তাহলে কিন্তু সে বলবে যে এটা মানে তুই কোথা থেকে শুনেছিস, বা এটা হচ্ছে এর পক্ষে প্রমাণ কি আছে। তেমনি কোনো কিছু গবেষণা করে বিজ্ঞানীরা যখন গবেষণার সংস্থা থাকে, সেই সংস্থায় বলে, তখনই কিন্তু সাথে সাথে ওইটা অ্যাপ্রুভড হয়ে যায় না, সেটা নিয়ে আরো গবেষণা চলে, এবং পরবর্তীতে এই গবেষণা কিন্তু থামিয়ে দেওয়া হয় না। পরবর্তীতে আরো গবেষণা করে করে দেখা যাচ্ছে ওই বিজ্ঞানী যেটা বলেছিলেন, পরবর্তীতে যে বিজ্ঞানীরা কথাগুলো বলেছেন, হয়তো কিছু জিনিস উনি বলতে ভুল করেছেন, বা আরো এই তত্ত্বগুলো বেশি ভালোভাবে উপস্থাপন করা লাগতো, এই বিষয়ে পরবর্তীতে আস্তে আস্তে আবিষ্কার হয়। একটি
বড় প্রমাণ হলো মহাবিশ্ব এখনো বিস্তৃত হচ্ছে। ওই যে একটু আগে প্রশ্ন করলে যে পৃথিবী কি এখনো বাড়ছে, এই যে এখন কিন্তু এখান থেকে তোমরা জানতে পারলে যে মহাবিশ্ব এখনো বিস্তৃত হচ্ছে। মহাকাশের গ্যালাক্সি, ছায়াপথ ও তারাসমূহ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কাজে এরা হয়তো একসময় একসাথে ক্ষুদ্র একটি জায়গায় ছিল, বিস্ফোরণের মাধ্যমে এগুলো আলাদা হয়েছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে মহাবিস্ফোরণের সমর্থনে প্রমাণ লিখো বা প্রমাণ ব্যাখ্যা করো, তাহলে এই অংশটুকু লিখতে হবে। যদি 3 নম্বরের জন্য হয় আরেকটু বাড়িয়ে লিখবে, এই কথাগুলোকে একটু ইলাবোরেট করে কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখলে টিচার তোমার লেখাটা পছন্দ করবে, তোমাকে ভালো নম্বর দিতে পারবে, এটুকু তোমাদেরকে ওইভাবে ভেবে ভেবে লিখতে হবে। এবার দেখবো সূর্য, পৃথিবী এবং চন্দ্রের পরিচয়। এগুলো যে আমরা পেলাম, এগুলোর পরিচয় কোথায়? আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের একটি নক্ষত্র হচ্ছে সূর্য। এটি একটি নক্ষত্র কারণ এর নিজের আলো আছে। এখান থেকে কিন্তু আমি কিছু SW দিব তোমাদের, আজকে 2টা প্রশ্ন অন্তত SW দিব। দেখো যে নক্ষত্র কেন বলবো তাদেরকে, যাদের আমরা নিজের আলো আছে যাদের দেখবো, নিজস্ব আলো রয়েছে। নিজস্ব আলো আলো রয়েছে, আছে, তাদেরকে আমরা নক্ষত্র বলবো। তাহলে সূর্য আসলে একটি গ্যাসের পিণ্ড, এই গ্যাসের পিণ্ডে হাইড্রোজেন এবং অন্যান্য গ্যাস। তাহলে দেখো সূর্য কি গ্যাস দিয়ে যদি গঠিত, পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে বলতে হবে হাইড্রোজেন এবং অন্যান্য গ্যাস। অন্যান্য গ্যাস বলতে এখানে আরো যে গ্যাসগুলো রয়েছে সেগুলোর নাম এখন তোমাদের বলা হচ্ছে না, পরবর্তীতে তোমরা যখন ক্লাস 8-এ 9-এ এভাবে উঠতে থাকবে এগুলো সম্পর্কে আরো ডিটেলস ধারণা পাবে। এগুলো মহাকর্ষ বলের সাহায্যে একত্রিত হয়। পৃথিবীর এই যে আকর্ষণ রয়েছে সেগুলোকে মহাকর্ষ বলে, এই মহাকর্ষ বলের সাহায্যে এগুলো একত্রিত হয়। হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় প্রচুর তাপ এবং আলো উৎপন্ন হয়, এরপর সেই তাপ আলো সব দিকে ছড়িয়ে পড়ে। তাহলে কিভাবে দেখো হাইড্রোজেন গ্যাস কি হচ্ছে, পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন যুক্ত হচ্ছে তখন প্রচুর পরিমাণে তাপ এবং আলো দুইটাই উৎপন্ন হচ্ছে, আর সেই তাপ এবং আলো সব দিকে ছড়িয়ে পড়ে। সূর্য অনেক পরিমাণে তাপ এবং আলো উৎপন্ন করে, তা থেকে কিছু পরিমাণ তাপ আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। সেই কিছু পরিমাণে তাপ আলোই কিন্তু আমরা সহ্য করতে পারি না। কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে কিন্তু আমাদের অসহ্য লাগে, গরম লাগে, খারাপ লাগে। অনেক সময় দেখা যাচ্ছে রোদে অনেক সময় দাঁড়িয়ে থাকলে শরীরের বিভিন্ন রকম খারাপ পরিস্থিতিও কিন্তু হতে পারে। সূর্যকে কেন্দ্র করে কতগুলো জ্যোতিষ্ক ঘুরছে। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক এবং ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। এখান থেকে তাহলে কি প্রশ্ন হতে পারে, সৌরজগৎ কি কি নিয়ে গঠিত? তাহলে বলতে হবে সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে যতগুলো ঘূর্ণায়মান জ্যোতিষ্ক রয়েছে এবং তার পাশে যে ফাঁকা জায়গা রয়েছে, এই সবগুলো নিয়েই সৌরজগৎ গঠিত। তবে একটা জিনিস এখানে তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, অন্যান্য যে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে থাকা সত্ত্বেও সৌরজগতের বেশিরভাগ জায়গায় ফাঁকা। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু এবং ইত্যাদি জ্যোতিষ্ক। এই ধরনের অনেকগুলো জ্যোতিষ্ক সর্বদাই সূর্যকে কেন্দ্র করে চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরছে 8টি গ্রহ। এই গ্রহ সম্পর্কেও তোমাদের পরবর্তীতে আলোচনা আছে কিনা দেখতে হবে বইয়ে, আর যদি না থাকে আমি শুধু গ্রহগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা দিব আগামী ক্লাসে, যে গ্রহগুলো কোনগুলো। এই 8টা যে গ্রহর কথা বলেছে, অতীতে কিন্তু আরো 2-1টা গ্রহ বেশি ছিল, পরবর্তীতে গ্রহ হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো রাখে সেই বৈশিষ্ট্য হারিয়ে ফেলার কারণে 2-1টা গ্রহকে পরবর্তীতে গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে। তেমনই একটা গ্রহ হচ্ছে পৃথিবী। যে 8টি গ্রহের কথা বলা হলো সেই 8টি গ্রহের মধ্যে পৃথিবী হচ্ছে একটি গ্রহ। পৃথিবীর আকৃতি গোলকের মতো, পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে। আকৃতি যদি কেমন বলে পরীক্ষায় তাহলে বলতে হবে গোলকের মতো। পৃথিবীতে কি কি দিয়ে, মানে পৃথিবী কি কি দিয়ে তৈরি বা পৃথিবীতে কি রয়েছে, তাহলে বলতে হবে গ্যাস, বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে। গ্যাস জাতীয় যত পদার্থ রয়েছে সেগুলো পৃথিবীতে রয়েছে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো সবই কিন্তু রয়েছে। কিন্তু পৃথিবী সূর্যের মতো তাপ এবং আলো উৎপাদন করতে পারে না। পৃথিবী গ্রহ যেহেতু সকল, আমরা কি দেখেছি জ্যোতিষ্ক, সকল জ্যোতিষ্কের মধ্যে আলো বা তাপ উৎপন্ন করার ক্ষমতা কিন্তু নাও থাকতে পারে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে তাপ আলো উৎপাদন করতে পারে না। পৃথিবী সূর্যের মতো অন্যান্য নক্ষত্রের মতো
তাপ উৎপন্ন করতে পারে না। তাই আলো এবং তাপের জন্য পৃথিবী সূর্যের উপরে নির্ভর করে। সূর্যের আলোকে ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। বলো তো কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে? সংশ্লেষণ আলো প্রক্রিয়া। সংশ্লেষণ। ওকে, থ্যাংক ইউ, সবাই বলতে পেরেছো। তাহলে কিভাবে তৈরি করে? উদ্ভিদের তৈরি খাদ্যের উপরে নির্ভর করে প্রাণী বেঁচে থাকে। এটা থেকে আমরা জানতে পারি ওই যে উদ্ভিদ এবং প্রাণী পরস্পরের উপরে নির্ভরশীল। সেখান থেকে আমরা জেনেছি যে উদ্ভিদ যে খাদ্য তৈরি করে সেখান থেকে যে অক্সিজেনটা দেয় সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করি, আমরা আবার যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি সেই কার্বন ডাই অক্সাইড গাছ গ্রহণ করে। এছাড়াও উদ্ভিদ তৈরি বিভিন্ন শস্য দানার উপরে আমরা কিন্তু নির্ভর করে বেঁচে আছি। সূর্য থেকে তাপ আসে বলে পৃথিবী খুব ঠান্ডা হয়ে যায় না। দেখো, যে তাপটা আসে দিনের বেলা তাপটা আসে, বাট গভীর রাত পর্যন্ত কিন্তু পৃথিবী উত্তপ্ত থাকে। কেন উত্তপ্ত থাকে? কিছু পরিমাণে তাপ সঞ্চয় করে থাকে। এই কারণে কিন্তু পৃথিবী ঠান্ডা হয়ে যায় না। অতীতে কিন্তু পৃথিবী এরকম উত্তপ্ত হয়ে থাকতো বা অনেক ঠান্ডা ছিল, এরকম ছিল। এক এক সময় এক এক বিজ্ঞানীরা বিভিন্ন ধারণা দিয়েছেন। এখন কি হয়, ওই যে পৃথিবী সূর্য থেকে যে তাপটা আসে সেই তাপ আসে বলে পৃথিবী অনেক বেশি ঠান্ডা হয়ে যায় না। তারপরেও পৃথিবীর অনেক দেশে কিন্তু দিনরাত সবসময় ঠান্ডা থাকে। এভাবে সূর্যের আলো এবং তাপ পৃথিবীতে জীব দেহকে বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ যত জীব রয়েছে উদ্ভিদ প্রাণী থেকে শুরু করে সবগুলোকে কিন্তু এই সূর্যের আলোয় বাঁচিয়ে রেখেছে। আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এটা আমরা সবাই জানি। তেমনি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয়, কারণ চাঁদ নিজে তাপ বা আলো উৎপন্ন করতে পারে না। তাহলে চাঁদকে কেন আমরা আলোকিত দেখি? আসলে সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে, হ্যাঁ, চাঁদের গায়ে, যেটা আমরা রিসেন্টলি যে অধ্যায়টা পড়ে এসেছি যে প্রতিফলনের বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে চাঁদের পৃষ্ঠে আলো প্রতিফলিত হয়, আর যার কারণে পরবর্তীতে আমরা চাঁদকে আলোকিত দেখি। চাঁদ সাধারণত 27 দিন 8 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরে আসে। চাঁদ পৃথিবীর আয়তনের 50 ভাগের 1 ভাগ। দেখো, এখানে কিন্তু অনেক প্রশ্ন, বিশেষ করে এমসিকিউতে হওয়ার মতো প্রশ্নের কিন্তু অভাব নেই, অনেক প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো তোমাদের এখান থেকে পড়তে হবে। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। প্রত্যেকটা লাইন দেখো তোমাদের আন্ডারলাইন করতে হবে। শুধু লাইনের মধ্যে দেখো বেশিরভাগ ওয়ার্ড তোমাদের আন্ডারলাইন করতে হবে, যে পৃথিবী কতদিনে চাঁদকে ঘুরে আসে, চাঁদ পৃথিবীর কত ভাগের 1 ভাগ, সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়। এত গুণ বড় যে দেখো এত দূরে থাকা সত্ত্বেও আমরা সূর্যকে দেখতে পাচ্ছি। আকাশে তো সূর্য আর চাঁদকে সমানই মনে হয়। আমরা যখন পূর্ণিমার সময় বিশেষ করে চাঁদকে দেখি, আবার সূর্যকে সকালবেলা উঠতে দেখি, দেখে মনে হয় দুইটার আকৃতি বুঝি একই, কিন্তু দুইটার তুলনা কত গুণ ছোট বড় সেটা আমরা এই ধারণা থেকে বুঝতে পারি। কেন এমন হয়? দুইটা একই আকার না হওয়া সত্ত্বেও আমরা কেন আকার দেখতে পাই? কারণ সূর্য অনেক দূরে বলে একে ছোট দেখায়। আর সূর্য যদি একটি ফুটবলের মতো হয় তাহলে পৃথিবী কতটুকু হবে তোমরা নিজেরাই বুঝতে পারছো। পৃথিবী তাহলে হবে একটা বালু কোণার সমান। তাহলে পৃথিবীটাকে কত ছোট দেখো, অথচ এই ছোট পৃথিবীতে কত কোটি 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 প্রাণী অবস্থান করে, আর সেখানে সূর্যের আকৃতি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তাহলে সেইখানে না জানি কত জায়গা রয়েছে। এই পর্যন্তই আমি পড়াচ্ছি, আজকে আর এর বেশি পড়াতে পারবো না। আমি গত অধ্যায় থেকে কিছু প্রশ্ন ধরবো, সময়ও বেশি নেই, তারপরে আমি 2-1টা প্রশ্ন সবাইকে ধরবো। এই সমান পর্যন্ত তোমাদের পড়া। আর 2টা SW বলছি, তোমরা একটু ঝটপট লিখে নাও। প্রথম SW, 1 নং প্রশ্ন, গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য লিখো। চেষ্টা করবে 3টার অধিক পার্থক্য লেখার, 3টার অধিক। 3টা হলেও আমি গ্রহণযোগ্য মনে করব, কিন্তু 3টার কম হলে আমি তারটা নিব না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রহ এবং উপগ্রহের মধ্যে। প্রথম প্রশ্ন গ্রহ এবং নক্ষত্রের মধ্যে, আর দ্বিতীয় প্রশ্ন গ্রহ এবং উপগ্রহের মধ্যে পার্থক্য লিখো। এই 2টা তোমাদের SW তোমরা করে রাখবে। আগামী ক্লাসে আমি যখন যাকে জিজ্ঞেস করব সে তখন বলবে। গ্রুপে কেউ কোনো ছবি পাঠাবে না, কারণ এতগুলো ছবি সবাই যদি পাঠাও তাহলে গ্রুপে দেখা যাবে না। এজন্য তোমরা গ্রুপে কেউ ছবি পাঠাবে। প্রশ্নগুলো আরেকবার বলবেন? অবশ্যই বলবো। প্রথম প্রশ্ন হচ্ছে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লিখো।
আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গ্রহ এবং উপগ্রহের মধ্যে পার্থক্য লিখো। দুইটাই পার্থক্য কেন দিয়েছি নিশ্চয়ই বুঝতে ম্যাম পারছো। এগুলো কয় নাম্বারের? আমি বলেছি যে পার্থক্য 3টার অধিক হতে হবে, 3 হলেও নিব, 3 বা 3-এর অধিক, তাহলে বুঝতে পারছো প্রশ্নটা 3 নম্বরের জন্য হবে। তবে 3টা যদি খুব ভালো পয়েন্ট কেউ লিখতে পারো তাহলে 3-এ 3 পাবে। আবার হয়তো কি অনেকে কি করে যে একটু ভেঙে ভেঙে লিখে, দেখা যায় একটা পয়েন্ট 2 জায়গায় ভেঙে লিখে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে একটু বেশি লিখতে হবে। ওকে, তাহলে গত ক্লাস থেকে আমি একটু প্রশ্ন করব। শুরুতে কাকে করব? ম্যাম সেকেন্ড কোশ্চেনটা আবার বলবেন। সেকেন্ড কোশ্চেন, গ্রহ এবং উপগ্রহের মধ্যে পার্থক্য লিখো। প্রথম প্রশ্ন গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য লিখো, আর দ্বিতীয় প্রশ্ন গ্রহ এবং উপগ্রহের মধ্যে পার্থক্য লিখো। আর কেউ কোনো প্রশ্ন করবে না, যারা শুনতে পাওনি পরবর্তীতে ইউটিউব থেকে দেখে নিবে। প্রথমে আমি প্রশ্ন করব, রূপা 1381। রূপা একটু তাড়াতাড়ি রেসপন্স করতে হবে, সময় খুব কম। রূপা নাই, রূপা নাই। কে কে আনমিউট করেছো কে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা আচ্ছা, জুমটা কেটে গিয়েছিল, আবার একাই কেটে যে বের হয়ে গেল, ফের আবার ঢুকলো সেখান থেকে। আচ্ছা, প্রথম প্রশ্ন, তাহলে যাদের ডাকতেছি তারা তো সবাই কথা বলে না, আমি যারা একদম ফ্রন্ট লাইনে থাকে তাদেরকেই জিজ্ঞেস করি। প্রাপ্তি, তুমি আমাকে বলো পেরিস্কোপ কিভাবে তৈরি হয় সংক্ষেপে, খুবই সংক্ষেপে। ম্যাম প্রশ্নটা আরেকবার একটু বলবেন? পেরিস্কোপ কিভাবে তৈরি হয়, মানে তুমি আমাকে মেনলি বলো যে পেরিস্কোপ আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে তৈরি করা হয়। ভয় পেও না, গুলিয়ে ফেলো না, তুমি পারবে। জাস্ট বলো যে আলোর, যে আমরা 2 ধরনের জেনেছি, প্রতিফলন এবং প্রতিসরণ। প্রতিসরণ সম্পর্কে তো আমরা ডিটেইলস জানি নাই, তাহলে কোন ধর্মকে কাজে লাগিয়ে আমরা পেরিস্কোপ তৈরি করি? এবং পেরিস্কোপে কি দর্পণ ব্যবহার করা হয়, কোন দর্পণ? ঠিক মনে পড়ছে না এটা। আচ্ছা ঠিক আছে, নিধি বলো তো পেরিস্কোপ তৈরিতে কি ব্যবহার করা হয়? নিধি তো গত ক্লাসে ছিলে না, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার কথা বুঝতে পেরেছি, বাট কেটে কেটে এসেছে, যাই হোক প্রবলেম নেই, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে সীমন্তিকা, হ্যাঁ বলো তো, তুমি আলো এসে প্রথম দর্পণে পড়ার পরে কি হয়? ম্যাম আলো প্রতিফলিত হয়। আমরা সাধারণত কোন ধরনের জিনিস দেখার জন্য, আয়শা সিদ্দিকা তুমি বলো, কোন ধরনের, কোন অ্যাঙ্গেলে জিনিস দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করি? মিস আমরা দূরের জিনিস দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করি। আর 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 বলো, আর দু একটা বলো। আচ্ছা, আমার মনে হচ্ছে ক্লাসটা নতুন করে আবার স্টার্ট হয়েছে, যার কারণে আমাকে এখানে দেখাচ্ছে 40 মিনিট দেখাচ্ছে। আমাদের তো 40 বেজে গেছে, 40 মিনিট দেখাচ্ছে, তার মানে এই অংশটুকু তোমাদের আলাদা রেকর্ড হয়ে গেছে। তো এই অল্প অংশটুকু 2-1 মিনিটের জন্য এই অংশটুকু কিন্তু তোমাদের ইউটিউবে থাকবে না। প্রথমের যে অংশটা হয়েছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে কেটে যে, ওইটা সম্ভবত কনভার্ট হচ্ছে, আর এটুকু কনভার্ট হবে না, যার কারণে এই অংশটুকু থাকবে না।